বাক্যে ভার্বের গুরুত্ব এবং ভূমিকা অনুযায়ী। আরেকটা কি টেন্স এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী। আরেকটা কি টেন্সের রূপ পরিবর্তন অনুযায়ী। স্যার এগুলো কি বুঝতে পারছি না, বোঝাচ্ছি। তোমাদের ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না। একদম ক্লাস 5 থেকে একদম কলেজ লেভেল এবং সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভার্বের এই কনসেপ্টটা জানতে পারলে তোমাদের রাইটিং, সেন্টেন্স তৈরি করা, ইংলিশ গ্রামারে কোথাও কোনো সমস্যা হবে না। তোমাদের একটা কনফিডেন্স কাজ করবে, কারণ তোমরা তো ভার্বের সব রূপই দেখেছো আজকের এই ক্লাসটার মধ্যে দিয়ে। হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগত। স্টুডেন্টস এবং ফ্রেন্ডস, তোমাদের আজকের সুন্দর একটি ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। উপহার বলতে পারো, একটা উপহার, একদম ভার্ব। আমাদের ইংলিশ খুব ভয় লাগে, আর ইংলিশের মধ্যে ভয় কে তৈরি করেছে? ইংলিশের এই পার্ট অফ স্পিচের ভার্ব, এই অংশটা আমরা ভার্বটা ঠিকঠাক বুঝতে পারি না। ভার্ব যদি ঠিকঠাক বুঝতে পারতাম না, তাহলে আমাদের ইংলিশের সেন্টেন্সের প্রতি ভয়, বাক্য তৈরি করা, কোনো কিছুতে আমাদের সেই ব্যাপারটাই আসতো না। তো সেই ভয়টা যাতে আমাদের দূর হয়, তাই আজকের এই ক্লাসটা আমি 15 রকমের, কম করে 15 রকমের ভার্ব তোমরা এখানে দেখতে পাবে। এর বাইরে ভার্ব আর কিছু হয় না। এই কটা ভার্ব তোমরা যদি একটু ভালো করে বুঝতে পারো না, বুঝে যাবে। ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখলে 100% ভার্ব নিয়ে কোনো ভয় তোমাদের থাকবে না। আমি সৌরভ স্যার তোমাদেরকে কথা দিচ্ছি, ক্লাসটা খুব ভালো করে দেখো। আমি সুন্দর করে ভার্বের এই অংশটা এনেছি। আমরা নর্মালি ভার্ব বলতে আমরা কি বুঝি? কাজ করা। ভার্ব মানে কাজ করাই তো বোঝায়। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এখানে ভার্ব কোনটা? ইট। ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে ইট ভার্ব। আমরা নর্মালি ভার্ব বলতে দুটো ভার্বই বুঝি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, বা মেইন ভার্ব বা হেল্পিং ভার্ব। মেইন ভার্ব মানে যেটা মেইন ভার্ব, আর হেল্পিং ভার্ব মানে যেটা সাহায্য করছে। আমরা তার বাইরে ভার্ব সম্বন্ধে অত কিছু বুঝি না, যার জন্য আমাদের বিভিন্ন সেন্টেন্সে আমরা যখন ভার্ব দেখি, তখন ওই হঠাৎ করে একটা ভার্বের সাথে এরকম আইএনজি যুক্ত হয়ে গেল, প্রথমে এসে সেন্টেন্সের মতো কী করে কাজ করছে। হঠাৎ করে কোনো একটা ভার্বের সামনে দেখতে পাচ্ছি টু, এখানে একটা ভার্ব ছিল, এখানে কি করে টু ভার্বের প্রথম ফর্ম চলে আসলো। এখানে হঠাৎ করে একটা ভার্বের মানে কোনো একটা নাউনের আগে ভার্বটা কী করে চলে আসলো। এই যে বিভিন্ন জিনিসগুলো আমরা কিন্তু বুঝি না। আমরা ভার্ব সম্বন্ধে বুঝি প্রিন্সিপাল আর অক্সিলারি। এর বাইরেও যে ভার্বের এই পার্টটা রয়েছে, পুরো পার্টটা, পুরো স্ট্রাকচার, এর বাইরে ভার্বের আর কিছু হয় না। তো তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। আমি বলছি ক্লাসের শেষে তোমরা 100% ভার্ব নিয়ে তোমাদের কোনো ডাউট, ভয় থাকবে না। আজ থেকে তোমরা ইংলিশ ভালোবাসতে শুরু করবে, কারণ তোমরা ভার্ব শিখে যাবে, আর ভার্ব শেখা মানে ইংলিশের সেন্টেন্স তোমরা গঠন করতে পারবে। দেখো, আমরা ভার্ব মানে কি বুঝি? কাজ করা বোঝায়। তাহলে ভার্বকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাক্যে ভার্বের গুরুত্ব এবং ভূমিকা অনুযায়ী। আর একটা কি টেন্স এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী। আর একটা কি টেন্সের রূপ পরিবর্তন অনুযায়ী। স্যার এগুলো কি বুঝতে পারছি না, বোঝাচ্ছি। প্রথম যে ভার্বের যে অংশটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাক্যে ভার্বের গুরুত্ব এবং ভূমিকা। একটা ভার্বের যে নিজস্ব গুরুত্ব আছে এবং তার যে নিজস্ব ভূমিকা আছে, তার ভিত্তিতে ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা মেইন ভার্ব বলি, আর অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলি বা সাহায্যকারী ভার্ব। তো এই যে দুটো পার্ট ভাগ হলো, প্রিন্সিপাল ভার্ব মানে কি? যার নিজস্ব একটা অর্থ আছে, যে ভার্বগুলো নিজস্ব অর্থ আছে, মানে সে হচ্ছে একা আর কি রাজা, তার নিজস্ব অর্থ রয়েছে। আর অক্সিলারি ভার্ব কোথায়? মানে ভার্ব কাকে বলে? এই ভার্ব হচ্ছে পিভি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য এসেছে। মানে প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশ করার জন্য এই অক্সিলারি ভার্ব আসে। আমি এটা তোমাদেরকে সেন্টেন্স বলছি, যেমন আই এম গোয়িং, GOING, গোয়িং টু স্কুল। দেখো, এই বাক্যটার মধ্যে এই গোয়িং একটা ভার্ব, এম একটা ভার্ব, তাই তো? এই এমকে আমরা বলবো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এর কিন্তু নিজস্ব কোনো অর্থ এই সেন্টেন্সটার মধ্যে প্রকাশ হচ্ছে না। এই যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এই যাওয়া কোনটা? গো। কিন্তু এম এর মধ্যে দিয়ে কিন্তু যাওয়া বোঝাচ্ছে না।
এই এম বাক্যটার সেন্টেন্সটার মধ্যে এম কেন এসেছে? এম এসেছে এই গোয়িংকে হেল্প করার জন্য, এই গো ভার্বটাকে হেল্প করার জন্য। কারণ তুমি এই এমটা দেখে বুঝতে পারবে এই যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই এম দেখে তুমি বুঝতে পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই এমের জায়গায় যদি এখন ওয়াজ চলে আসতো, ওয়াজ, তাহলে এটা কি হয়ে যেত? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। তাহলে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সব এখানে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব, আর অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে যেটা প্রথমে বসে, যেটা সাহায্য করার জন্য এসছে। এই ভার্বটা শুধুমাত্র সাহায্য করার জন্য এসেছে, আর কোনো এর গুরুত্ব নেই। মেন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য এই ভার্বটার উপস্থিতি। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যার নিজস্ব অর্থ আছে। আমার সাথে সাথে তোমরা নোট করবে এবং আমার সাথে সাথে বলবে। ভার্ব তোমরা একদম শিখে ফেলবে আজকে পুরো ক্লাসটাতে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে। তোমাদের ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না। একদম ক্লাস 5 থেকে একদম কলেজ লেভেল এবং সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভার্বের এই কনসেপ্টটা জানতে পারলে তোমাদের রাইটিং, সেন্টেন্স তৈরি করা, ইংলিশ গ্রামারে কোথাও কোনো সমস্যা হবে না। তোমাদের একটা কনফিডেন্স কাজ করবে, কারণ তোমরা তো ভার্বের সব রূপই দেখেছো আজকের এই ক্লাসটার মধ্যে দিয়ে। তাহলে প্রিন্সিপাল ভার্ব যার নিজস্ব অর্থ আছে। এবার প্রিন্সিপাল ভার্ব যার নিজস্ব অর্থ আছে একে আবার দু ভাগে ভাগ করা হচ্ছে। দেখো দুটো ভাগ, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? যার অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের নিজস্ব অবজেক্ট রয়েছে, আর যে ভার্বের নিজস্ব অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা যদি নিচু ক্লাসে পড়ো তোমাদের মনে হবে স্যার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এসব জেনে আমরা কি করব, কিন্তু উঁচু ক্লাসে যখন গ্রামারে বিভিন্ন জিনিস শিখবে তখন এই জিনিসগুলো যদি তোমরা না জানো, একটা সেন্টেন্সের মধ্যে বলবে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, তখন তোমাদের কাছে কিন্তু খুব কঠিন লাগবে, ভয় লাগবে। তখন তোমরা বলবে ইংলিশ কঠিন, ইংলিশ পড়বো না, ইংলিশে ভয় লাগে, ইংলিশ পারি না। তাই আজকের ক্লাসটা ভালো করে দেখো। ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ যার অবজেক্ট থাকে না। একটা লাইন আমি সেন্টেন্স তৈরি করেছি, দেখো। হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। রাইটিং এখানে ভার্ব, এটা হচ্ছে এখানে মূল ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তাই তো? আর এটাকে অক্সিলারি ভার্ব বলি। যাই হোক, এই যে সেন্টেন্সটাতে এই রাইটিং এই ভার্বটার পরেই দেখো একটা অবজেক্ট রয়েছে, এই যে এ লেটার, এটা হচ্ছে এখানে অবজেক্ট। এই যে ভার্বের পরে অবজেক্ট রয়েছে, এই অবজেক্ট না থাকলে কিন্তু এই সেন্টেন্সটা ইনকমপ্লিট লাগতো। সে লিখছে, কি লিখছে? চিঠি লিখছে, তখন হ্যাঁ কমপ্লিট একটা আমরা সেন্স পাবো। চিঠি কথাটা না বললে কিন্তু কমপ্লিট সেন্স আসছে না। তাহলে রাইটিংয়ের পরেই সবসময় তোমাকে একটা অবজেক্ট বসাতেই হবে। তার মানে যে ভার্ব অবজেক্টকে নেয় তারপরেই তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ তার ঠিক বিপরীত, যে ভার্ব অবজেক্ট থাকে না বা যে ভার্ব অবজেক্ট নেয় না। যেমন দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিটি উড়ছে। এই যে পাখিটি উড়ছে, এই যে পাখি সাবজেক্ট, পাখি সাবজেক্ট, আর হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর ফ্লাইং এটা হচ্ছে মেন ভার্ব। ফ্লাইংয়ের পর আর কিছু আছে? ফ্লাইংয়ের পর কোনো কিচ্ছু নেই। তাহলে দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিটি উঠছে, ব্যাস। তোমাদের কি আর প্রশ্ন জাগবে পাখিটি উঠছে স্যার কোথায় উঠছে? সবাই জানে পাখি ওড়ে আকাশে উঠছে। বা তুমি যদি এরপরে আকাশ বসাতে যাও, স্কাই, স্কাই বসাতে গেলে তোমাকে তার আগে ইন বসাতে হবে বা অন্য কোনো প্রিপোজিশন বসাতে হবে। তার মানে এই যে ভার্বের পরেই কিন্তু ডাইরেক্ট তুমি স্কাইকে বসাতে পারবে না, কোনো একটা প্রিপোজিশন বসিয়ে তারপর তোমাকে স্কাই বা অন্য কিছু বসাতে হবে। মানে অবজেক্ট যদি বসাতে হয় তার আগে তোমাকে একটা প্রিপোজিশন বসাতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে সেন্টেন্সে যে ভার্বটা রয়েছে তারপরে কোনো অবজেক্ট প্রয়োজন হচ্ছে না। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু খুব জোর দিচ্ছি, কারণ আমি জানি আজকের এই ক্লাসে ভার্বের বিস্তারিত আলোচনা, যেটা তোমাদের দেখলে আর কোনোদিন ভার্ব নিয়ে কোনো ডাউট তোমাদের থাকবে না। আমি এটা কনফিডেন্সের সাথে বলছি। তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব তোমরা বুঝে গেলে। তাহলে প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ আমরা বুঝে গেছি, খুব ভালো মতো বুঝেছি। বারবার রিপিট করো ক্লাসটা, বারবার করে দেখো যদি না বুঝতে পারো। ভিডিও ক্লাসের এই একটা সুবিধা। আচ্ছা, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? যেটাকে বলে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। স্যার কতগুলো ভাগ? 1 2 3 4। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল ভার্ব, এই 4টে ভার্বই হচ্ছে অক্সিলারি ভার্ব।
স্যার বি ভার্ব কোনগুলো আমরা তো জানি না। এম, আমার সাথে বলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব কিন্তু একটা হেল্পিং ভার্বের মতো কাজ করে। বি ভার্বগুলো সাহায্যকারী হিসেবে একটা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বকে সাহায্য করে। তারপরে তোমরা কি দেখছো, হ্যাভ ভার্ব। হ্যাভ, তাহলে স্যার হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমার সাথে বলবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তারপরে ডু ভার্ব। ডু ভার্বে কোনগুলো, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। আর একটা কি, মোডাল। মোডাল ভার্ব তো অনেক আছে, ক্যান, কুড, তারপরে মে, মাইট, তারপরে কি আছে, শ্যাল আছে, SHALL, শ্যাল আছে, উড আছে, আরও আছে। মোডাল ভার্ব তো আরও রয়েছে। তো তোমরা এই যে অক্সিলারি ভার্বের চারটে খণ্ড দেখতে পেলে, একটা যে বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব, একটা মোডাল ভার্ব। বুঝে গেল? অক্সিলারি ভার্বের চারটে। আমরা তো অক্সিলারি ভার্ব স্যার জানি, হেল্পিং ভার্ব বলে, অ্যামিজারকে বলে, আর কিছু আমরা বুঝি না। শুধু অ্যামিজার নয়, ওয়াজ, ওয়ারও আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাডও আছে, ডু, ডাজ, ডিডও আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই সমস্তটা রয়েছে। এই সমস্তটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এবার এই ভার্বগুলোর তোমাদের একটা আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই ভার্বগুলোর আবার ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে। যেমন এরা তো সবাই হেল্পিং ভার্ব, এরা সবাই এসেছে, এদের মানে জন্মই হয়েছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করার জন্য। এই ভার্বগুলো নিজস্ব কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো বলছি, এগুলো আমি লিখবো না, এখানে জায়গা নেই। তোমরা মুখের কথা শুনে খাতায় লিখে নাও বা নিজেরা একদম মগজস্থ করে নাও বা মুখস্থ করে ফেলো। অ্যামিজারের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসতে পারে অথবা আইএনজি আলা ভার্ব বসতে পারে। অ্যামিজারের পরে সবসময় ভার্বের 3 নম্বর অথবা ভার্বের আইএনজি বসতে পারে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসে, আর কিচ্ছু বসে না। ভার্বের 3 নম্বর মানে মেইন ভার্ব। এখানে যেগুলো বলছি না, মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্বের সাথেই তো তুমি, প্রিন্সিপাল ভার্বকেই তো তুমি 3 নম্বর ফর্মে আনবে, প্রিন্সিপাল ভার্বের সাথেই তো তুমি আইএনজি যুক্ত করবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব মানে এই হেল্পিং মানে বি ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বের 3 নম্বর ফর্ম অথবা আইএনজি বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ ভার্বগুলোর পর যদি কোনো ভার্ব বসে, কোনো প্রিন্সিপাল ভার্ব বসে, তার 3 নম্বর ফর্ম বসবে। কত নম্বর? 3 নম্বর। নোট করো, এগুলো খাতায় লিখে রাখো, তোমাদের সারা জীবন লাগবে। একদম নিচু ক্লাস থেকে একদম ইংলিশের হায়ার স্টাডিজ পর্যন্ত ভার্বের এই কনসেপ্ট জানলে তোমাদের কোনো কিছুতেই আটকাবে না। ইংলিশের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে 100% বলতে পারি আজকের ক্লাসটা এতটাই হেল্পফুল। ডু, ডাজ, ডিড, এগুলোর পর ভার্বের সবসময় প্রথম ফর্ম বসে, মুখস্থ করে ফেলো। ডু, ডাজ, ডিড বাক্যে যখনই তুমি ডু, ডাজ, ডিড বসাবে, তারপরে সবসময় ভার্বের প্রথম ফর্ম, কোনো দ্বিতীয় ফর্ম না, তৃতীয় ফর্ম না, চতুর্থ ফর্ম না, কিচ্ছু না। যদি কখনো ভুল করে ডু এর পরে তুমি গো না লিখে ওয়েন্ট লিখে দাও বা গন লিখে দাও, তোমার পুরো সেন্টেন্সটা কাটা হয়ে যাবে। একটা ইংলিশের সেন্টেন্সে ভার্বে যদি ভুল হয় না, পুরো সেন্টেন্সটা কাটা। সেন্টেন্সের অন্য কিছুতে ভুল হলে সেক্ষেত্রে অতটাও কাটা হয় না, কিন্তু তুমি যদি ভার্বে কিছু ভুল করো সেক্ষেত্রে পুরোটাই কাটা। তাহলে ভার্বের গুরুত্ব তোমরা বুঝতে পারছো। তাহলে ডু, ডাজ, ডিড এগুলোর পর সবসময় ভার্বের প্রথম ফর্ম, খাতায় লেখো, নোট ডাউন করো। তারপরে চলে আসছে কি মোডাল ভার্ব। মোডাল ভার্ব, মোডাল ভার্বের ক্ষেত্রেও একই ব্যাপার। মোডাল ভার্বের পরেও ভার্বের প্রথম ফর্ম বসে, আর কিচ্ছু না। ইংলিশে বিভিন্ন এরর কারেকশন আসে, সেখানে কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন আসে। কোনো একটা মেইন ভার্ব দিয়ে দিল, তারপরে বা কোনো একটা মেইন ভার্বের আগে অ্যামিজার বা কিছু একটা দিয়ে দিল, তারপর মেইন ভার্বকে উল্টোপাল্টা করে দিল, হয় 3 নম্বর বা কিছু একটা হ্যাভেজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম না দিয়ে 2 নম্বর ফর্ম দিল বা 1 নম্বর ফর্ম দিল। ওখানেই তোমাকে এররটা খুঁজে বার করতে হবে। তোমাকে তখন মনে করতে হবে সৌরভ স্যার কী বলেছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড বসলে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, আর কোনো ফর্ম আমরা মানি না এখানে।
আমরা সেই ফর্মটা কেটে দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। ডু ডাজ ডিডের পর দেখবে কখনো ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবে, বা তোমরা কখনো পরীক্ষার সময় ভুল করে দিয়ে আসবে যে ডু ডাজ ডিডের পরে ভার্বের 3 নম্বর বা 2 নম্বর ফর্ম বসাবে। ওটা কখনো করবে না। মনে করবে সৌরভ স্যার কি বলেছে, ডু ডাজ ডিডের পরে সবসময় ভার্বের প্রথম ফর্ম বসে, আর ক্যান কুড মে মাইট মোডাল ভার্বগুলোর পরেও ভার্বের প্রথম ফর্ম বসে। এটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। লিখে নাও, আমি মুছে দেবো, এই অংশটা মুছে দেবো। আচ্ছা, মুছছি না আপাতত, যখন প্রয়োজন হবে মুছে দেবো। তারপর দেখো, আচ্ছা এটা তো আমরা পেলাম 1 নম্বর, ভার্বের 1 নম্বরের সমস্ত বিশ্লেষণমূলক আলোচনা আমরা পেলাম। এবার 2 নম্বর যেটা পাচ্ছি সেটা হচ্ছে টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন। টেন্স মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, নাম্বার, পার্সন, এই অনুযায়ী ভার্বকে ক ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। ক ভাগে? 2 ভাগে। একটাকে বলে ফাইনাইট ভার্ব, একটাকে বলে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? পরিবর্তন হয়, ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়। আর নন ফাইনাইট ভার্ব কি? যার পরিবর্তন হয় না। ফাইনাইট ভার্বের উল্টোটাই তো হবে, যে ভার্বের পরিবর্তন হয়, যে ভার্বের পরিবর্তন হয় না। আমি উদাহরণ ছাড়া কোনো কিছু বোঝাই না। আমরা যে কোনো সংজ্ঞা মুখস্থ করে, স্যার মুখস্থ হয়ে গেছে পরিবর্তন হয়, ব্যাস মুখস্থ করলাম না। মুখস্থের সাথে একটা উদাহরণ তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি চাইলে 4-5টা করে উদাহরণ দিতে পারতাম, জায়গায় হবে না। আমি জাস্ট তোমাদের কনসেপ্ট বোঝাতে চাইছি, তারপর যখন প্র্যাকটিস করবে, আমি প্র্যাকটিস করাবো, তখন তোমরা জিনিসগুলো অনেক করে নেবে। এখন একটা করে উদাহরণে যথেষ্ট। উই ওয়েন্ট টু কলকাতা টু সি দ্য জু। আমরা কলকাতায় গিয়েছিলাম চিড়িয়াখানা দেখতে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তাহলে স্যার ফাইনাইট ভার্ব তো পরিবর্তন হয়। হ্যাঁ, ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় তো। এখানে যদি এটা যদি পাস্ট টেন্স না হয় প্রেজেন্ট টেন্স হতো, তাহলে ওয়েন্ট হতো, তাহলে তো গো হতো। আবার দেখা গেল প্রেজেন্ট টেন্সে উই নেই, উইয়ের পরিবর্তে আই আছে, অথবা হি আছে, বা কোনো নাম আছে। যদি এখানে হি থাকতো, প্রেজেন্ট টেন্সে যদি হি থাকতো বা কোনো নাম থাকতো, তখন আমরা কি বসাতাম? তখন কি আমরা গো বসাতে পারতাম? তখন গো বসাতে পারতাম না, তখন কি বসাতাম? গোজ। ওয়েনটা গোয়ে পরিণত হতো, গোটা গোজে পরিণত হতো। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় টেন্স অনুযায়ী অথবা পার্সন বা নাম্বার অনুযায়ী। মানে ওয়েন্ট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন হয়ে গেলেই ওয়েন্ট থেকে গো হয়ে যাবে, তাই না? অথবা জায়গা নাম্বারের ক্ষেত্রে দেখা গেলে সিঙ্গুলার চলে আসলো, তখন কিন্তু গো হবে না, কি হবে? গোজ হবে। বা অন্য কোনো, শুধু ওয়েন্ট কেন, গো কেন, অন্য কোনো কিছু আনো, প্লে আনো, প্লেড, প্লেটকে প্লে করতে হবে, বা প্লেকে আমরা কি করতে পারি? প্লেস করতে পারি। মানে একটা কথা আমরা বুঝতে পারছি, ফাইনাইট ভার্ব যেটা পরিবর্তন করা যায়, যেটা বাক্যে মূল ভার্বের মতো অংশগ্রহণ করে, মূল কাজ করা বোঝায়, এবং যাকে পরিবর্তন করা যায়। নন ফাইনাইট ভার্ব যেটার পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কেমন? দেখো, এই একটা লাইনে আমি আবার লিখেছি, উই ওয়েন্ট টু কলকাতা টু সি দ্য জু। আমরা কলকাতায় গিয়েছিলাম চিড়িয়াখানা দেখতে। এই যে টু সি, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। টু এর সাথে ভার্বের প্রথম ফর্মই বসবে, কারণ এখানে তুমি টেন্সের পরিবর্তন করে দাও। তুমি ওয়েন্ট থেকে এটাকে গো করো, উই গো টু কলকাতা টু সি দ্য জু। তুমি গো করলে কি হবে? এখানে টু এর জায়গায় অন্য কিছু আসবে? কিচ্ছু আসবে না, টু সিই থাকবে। তুমি এখানে উইয়ের জায়গায় আই নিয়ে আসো, দে নিয়ে আসো, কোনো একটা নাম নিয়ে আসো, যাই নিয়ে আসবে, যে কোনো সেন্টেন্স তুমি বানাও, এই প্রথম ভার্বের পরে যে দ্বিতীয় ভার্বটা আসবে, সেই ভার্বের টু এর পর ভার্বের প্রথম ফর্মই আসবে। তাহলে এটা কোনোভাবেই পরিবর্তন হওয়ার নয়। তাহলে নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। আচ্ছা, এবার নন ফাইনাইট ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জেরান্ড, একটা ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপেল। আমার সাথে সাথে বলো, নন ফাইনাইট ভার্ব মানে যার পরিবর্তন হয় না, একে আবার 3 ভাগে ভাগ করা হয়, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল। এবার আমাদের বুঝতে হবে জেরান্ডটা কি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন বা সাবজেক্টের মতো ভূমিকা পালন করবে। দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা হয় একটা ভালো এক্সারসাইজ। এই যে আমরা জানি না, এই যে সুইমিং কথাটা এখানে বাক্যের প্রথমে আসলো, নাউন বা সাবজেক্টের মতো এখানে কাজ করছে, তো এটা হচ্ছে এখানে জেরান্ড। বুঝতে পারছো?
এখানে কিন্তু দেখো আমরা নর্মালি জানি কোনো একটা ভার্ব বসে তার আগে সবসময় সাবজেক্ট বা নাউন থাকে। যে কোনো একটা ভার্ব বসাও তুমি, ভার্বের পরে কোনো একটা ভার্বের পরে আরও 2-3টে ওয়ার্ড বসাও, তোমার ভার্বের আগে সবসময় তোমার যেটা চাহিদা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট বা নাউনের। এখানে দেখো ইজ তো ভার্ব, ভার্বের আগে কি দরকার, নাউন বা সাবজেক্ট। দেখো এখানে কি আছে, সুইমিং। এই যে সুইম ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়ে গেল এবং বাক্যের প্রথমে নাউন বা সাবজেক্টের মতো কাজ করলো, এটা হচ্ছে জেরান্ড বলে। তাহলে জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট নাউন বাক্যের শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে, শেষে বসতে পারে। সেটা কিন্তু নাউনের মতো কাজ করবে বা সাবজেক্টের মতো কাজ করতে পারে, অবজেক্টের মতো কাজ করতে পারে। 1 নম্বর হচ্ছে সেটা নাউনের মতো কাজ করবে, তাহলে সেটাকে আমরা বলবো জেরান্ড। তাহলে এক কথায় বুঝলাম, ভার্বের শেষে আইএনজি থাকলে এবং সেটা নাউনের মতো কাজ করলে সেটাকে বলবো জেরান্ড। আমি বারবার রিপিট করছি কারণ আমি মনে করছি যে আমি যে বারবার বলছি তোমাদেরকে, এর মধ্যে দিয়ে তোমাদের এখনই জিনিসগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তোমরা যদি ভিডিওটা আরেকবার দেখো বা খাতায় লিখে নাও, তোমাদের আর কোনোদিন ভার্ব নিয়ে কোনো ডাউট থাকবে না, আমি বলছি। আচ্ছা, এবার দেখো ইনফিনিটিভ কাকে বলে। জেরান্ড তো পেলাম, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে ভার্বের প্রথম ফর্ম। ইনফিনিটিভ সবসময় টু প্লাস ভার্বের প্রথম ফর্ম। আমরা জানি ভার্বের নর্মালি 3টে ফর্ম আমরা ব্যবহার করি। তো উই গো টু স্কুল টু লার্ন, আমরা স্কুলে যাই, টু লার্ন মানে শিখতে। এই যে টু লার্ন হচ্ছে শেখা, শেখা ভার্ব, তাহলে টু এর সাথে যে ভার্বের প্রথম ফর্ম যুক্ত হলো এটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এটা লাস্টেরটা যেটা যাবো সেটা হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেল কাকে বলে? পার্টিসিপেলকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। কি বললাম? একটা প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল সেটা কিসের? এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে একটা চলন্ত পাথর বা চলন্ত কোনো কিছু, পাথর কি পাথরকে বোঝাচ্ছে, সেটা কিন্তু কোনো তার মধ্যে কিন্তু কোনো রকম মস পড়ে না বা শ্যাওলা আবর্জনা কোনো কিছু পড়ে না, কারণ সেটা তো সবসময় গড়াগড়ি খেয়েই যাচ্ছে, তার মধ্যে শ্যাওলা ঠ্যাওলা জমার কোনো সুযোগ নেই। তাহলে স্টোন হচ্ছে নাউন। স্টোনটা কেমন? রোলিং, রোলিং করা স্টোন। এই যে রোলিং কথাটা চলে আসলো এই নাউনের আগে, তাহলে এই রোলিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপেল, মানে এটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো এখানে কাজ করছে। বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল কোনটাকে বলবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের আগে বসবে। এটার সাথে তুমি কি জেরান্ডকে গুলিও না, কিন্তু জেরান্ড হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করছে, তারপরে ভার্ব বসছে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে কিন্তু সেটা কোনো নাউনের আগে বসছে এবং নাউনের কোনো একটা বিশেষত্ব বোঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল এটাকে বলছে। আর একটা পার্ট হচ্ছে পাস্ট পার্টিসিপেল। সেটা কি? সেটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্মটা নাউনের আগে বসবে। এখানে যেমন পেলাম ভার্বের আইএনজিটা নাউনের আগে বসবে, এখানে ভার্বের 3 নম্বর ফর্মটা নাউনের আগে বসবে, বসে একটা অ্যাডজেক্টিভের মতো ভূমিকা পালন করবে। যেমন এ বার্ন্ড চাইল্ড ড্রেডস ফায়ার, মানে একটা যে যে বাচ্চাটা গায়ে আগুনে কখনো পুড়েছে সেই বাচ্চাটা সবসময় আগুনকে ভয় পাবে। তাহলে বার্ন চাইল্ড মানে আগুনে দগ্ধ কোনো বাচ্চা আগুন দেখে ভয় পায়। তাহলে বাচ্চাটা কেমন? আগুনে দগ্ধ। এই যে বার্ন ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম এখানে নাউনের আগে বসে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপেল। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম নাউনের আগে বসে এখানে পাস্ট পার্টিসিপেলের মতো কাজ করছে। তোমরা কিন্তু জিনিসগুলো নোট করবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শেষ অংশটা দেখবে টেন্সের রূপের পরিবর্তন অনুযায়ী, মানে টেন্সের রূপের পরিবর্তন অনুযায়ী ভার্বকে ক ভাগে ভাগ করা হয়। এর বাইরে কিন্তু কোনো ভার্ব হয় না। এইগুলোই প্রয়োজনীয় ভার্ব গ্রামারে। এই যে 14-15টা রকমের ভার্ব রয়েছে এখানে। টেন্সের রূপের পরিবর্তন অনুযায়ী ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। টেন্সের রূপের পরিবর্তন অনুযায়ী, ঠিক আছে? একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। একটা রেগুলার ভার্ব, একটা ইরেগুলার ভার্ব। আমরা অনেক ক্ষেত্রে শুনেছি রেগুলার ভার্ব, কিন্তু কাকে বলে কি সেসব জানি না। আমরা অনেক ক্ষেত্রে ফাইনাইট ভার্ব শুনেছি, ফাইনাইট ভার্ব কাকে বলে কি বুঝি না। সেই জিনিসগুলো যে বোঝাচ্ছি আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। তোমরা যদি আজকে শিখতে পারো, আমার খাটনি পরিশ্রম কোনো কিছুই বৃথা যাবে না। আচ্ছা, রেগুলার ভার্ব যে ভার্বের শেষে ডি, ইডি, আইএডি যুক্ত করা হয়, মানে ভার্বের প্রথম ফর্ম
প্রথম ফর্মের সাথে তুমি ইডি যুক্ত করে দাও অথবা আইইডি যুক্ত করে দাও, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে যে ভার্বগুলোকে তুমি ডি ইডি আইইডি যুক্ত করে ভার্বের প্রথম ফর্ম থেকে দ্বিতীয় ফর্ম, দ্বিতীয় ফর্ম থেকে তৃতীয় ফর্মে নিতে পারো, সেটাকে বলে রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো শেষে ডি ইডি আইডি যুক্ত করা যায় না, আমি যেন কাটা চিহ্ন দিয়ে রেখেছি। এখানে কিন্তু ভার্ব তার নিজের রূপ পরিবর্তন করে। এখানে কিন্তু তুমি টেকের পরে টেক্ট ইডি যুক্ত করে দিলে তোমার পুরো কাটা হয়ে যাবে। তাহলে এখানে টেক থেকে কী হবে? টেক, টুক, টেকেন। যেমন গো, ওয়েন্ট, গন। বুঝতে পারলে? এরকম আরও ভার্ব আছে যেগুলোর সাথে ডি বা ইডি বা আইডি যুক্ত করা যায় না, যেগুলো নিজেরা পরিবর্তন হয়। কনজুগেশন অফ ভার্বসের যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো আমি ভিডিও নিয়ে আসবো, সেই অংশগুলো তোমাদের ভালো মতো মুখস্থ করে নিতে হবে। ভার্বের প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, তৃতীয় ফর্ম, কোনগুলো রেগুলার ভার্ব, কোনগুলো ইরেগুলার ভার্ব, এগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে এক কথা আমরা বুঝতে পারলাম রেগুলার ভার্ব যেগুলো খুব সহজ মুখস্থ করা, মানে হেল্পের পরে আমি ইডি যুক্ত করে দিলাম, হয়ে গেল সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু টেকের পরে আমি ইডি আইডি যুক্ত করতে পারছি না, এর নিজস্ব রূপ আছে যেটা আমাকে মুখস্থই করতে হবে, আর কোনো উপায় নেই। তাহলে এই হচ্ছে ভার্বের বিস্তারিত আলোচনা। আশা করি আমার পরিশ্রম সফল হবে, সার্থক হবে যদি তোমরা ক্লাসটা ভালো মতো শিখে থাকো। যদি বুঝতে না পারো আরেকবার ক্লাসটা বারবার দেখো, আরেকবার দেখো, আমাকে কমেন্ট করো যে এই জায়গাটা স্যার বুঝতে পারলাম না। আর ভিডিওটা ভালো লাগলে দু একজনকে শেয়ার করো তোমাদের বন্ধুদের, তারাও কিন্তু গ্রামার শিখতে পারবে। আমি শেয়ার করার জন্য তোমাদেরকে খুব বেশি করে বলবো না, তোমরা চাইলে শেয়ার করতেই পারো, না চাইলে নাই করতে পারো, কিন্তু তোমরা শেখো। আমি তোমাদেরকে শেখানোর জন্যই ভিডিও ক্লাসটা এনেছি, এবং এই যে ক্লাসটা আমি আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে বিদ্যানিকেতনে, তারা তো এই ভার্বের এই জিনিসগুলো তাদেরকে আমি করিয়েছি, এবং তাদেরকেও আমি বলবো তোমরাও কিন্তু এই ভিডিওটা বারবার দেখবে। হয়তো আমি ক্লাসে বুঝিয়েছি, তুমি ভুলে গেছো বা খাতায় লিখেছো, খাতায় নেই, কিন্তু এখন এই একটা ক্লাস রয়েছে, ভালো মতো জিনিসটা বুঝে নাও। দেখো ভার্ব সম্বন্ধে তোমাদের আর ভয় থাকবে না। এরপর আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সুন্দর করে বিস্তারিত আলোচনা আনবো। তোমাদের ইংলিশের ভয় ভীতি তোমাদের দূর করাই হচ্ছে আমার কাজ। আজকে যেটা এনেছিলাম একদম রামবান ভার্ব, এরপরে আমি ইংলিশ গ্রামারের আরও ভালো ভালো জিনিস আনবো। চ্যানেলের সাথে থাকো, সকলে ভালো থাকবে এবং গ্রামার শিখবে। জয় হিন্দ। বাক্যে ভার্বের গুরুত্ব এবং ভূমিকা অনুযায়ী, আর একটা কি টেন্স এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী, আর একটা কি টেন্সের রূপ পরিবর্তন অনুযায়ী। স্যার এগুলো কি বুঝতে পারছি না, বোঝাচ্ছি।